উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। গত 13 মে বিজেপি সরকারের জারি করা নোটিশে অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাইয়ে নিষেধাজ্ঞা খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। তামিল সুপারস্টার থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের একটিমাত্র ঘোষণা কি ভারতের জাতীয় রাজনীতির পুরো হিসেব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? আসন্ন ঈদুল আজহার প্রকাশ্যে কোরবানি দেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছেন তা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দিল্লির ক্ষমতার অলিন্দে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। দিল্লির মসনদে ভূমিকম্পের মতোই ঘোষণা দিয়েছেন ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। কারণ বর্তমানে ভারতের মুসলমানদের বিরুদ্ধে উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি এমনভাবে উঠে পড়ে লেগেছে যে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে সেখানে কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান নামাজ বন্ধ করে এবং মসজিদগুলোকে মন্দিরে রূপান্তরিত করার পাশাপাশি বর্তমানে সেখানে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে মুসলমানরা যে সরকারি ছুটি পায় সেই সরকারি ছুটিও বন্ধের ঘোষণা দিয়েছে উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি। সুতরাং এই সময় এসে মুসলমানদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে থালাপতি বিজয়ের এরকম ঘোষণা, এটা দিল্লির গুজরাটের কসাই এর যেই মসনদ সেটা নতুন করে আবারও প্রকম্পিত হতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, এবার মুসলমানদের কোরবানির পক্ষে কলকাতা হাইকোর্টের থেকে রায় প্রদান করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে মুসলমানদের কোরবানির পক্ষে কলকাতা হাইকোর্টের থেকে রায় প্রদান করা হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বর্তমানে ভারতের মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলিমদের পক্ষে এবার নতুন যে ঘোষণা দিয়েছেন সুপারস্টার থালাপতি বিজয় এবং তিনি কি বলেছেন এবং তার এই ঘোষণার রহস্য কি সেটা প্রথমে কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। இந்த ஒற்றை தமிழ் மகனோட குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய குரல்। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্ম নিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।
অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা, আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতেই কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনিকোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভ্রেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো কেউ সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবেই অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একটি বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবেই প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীক। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCIRF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে ছাতি টান করে দাঁড়ান, তখন সেটি বিশ্বমঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর অবদান বিশাল। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রয়ে গেছে সেই উত্তর ভারত তথা দিল্লিতে। উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণের যে মানসিকতা, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধেও এক ধরনের প্রচ্ছন্ন বিদ্রোহ। কুরবানির ইস্যুকে কেন্দ্র করে তিনি মূলত দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় এবং স্বাধীন রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটাচ্ছেন। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা। স্বভাবতই বিজয়ের এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন একটাই আলোচনা। একদল মানুষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায়, বিজয়ের এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা সবাই বলে, কিন্তু কাজে প্রমাণ করার বুকের পাটা কেবল থালাপতি বিজয়েরই আছে। অন্যদিকে কট্টরপন্থী ও ডানপন্থী শিবির থেকে ধেয়ে আসছে তীব্র সমালোচনা এবং হুমকি। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে বিজয় যদি তার ঘোষণা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবে তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভবিষ্যতে আসলে কি ঘটতে যাচ্ছে? প্রথম সম্ভাবনা হলো, বিজয় যদি তার কথা অনুযায়ী সত্যি কোরবানিতে অংশ নেন, তবে পুরো ভারতের প্রতিক্রিয়া হবে মারাত্মক। কট্টরপন্থী সংগঠনগুলো এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, আদালতে মামলা হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো, কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো রাজ্য সরকার আগে থেকেই আইনি বাধা তৈরি করে তাকে আটকানোর চেষ্টা করতে পারে। তেমনটা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, কারণ তখন এটি আর কেবল কুরবানির ইস্যু থাকবে না, এটি পরিণত হবে রাজ্যের অধিকার বনাম কেন্দ্রের আগ্রাসনের লড়াই। আর তৃতীয় এবং সবচেয়ে জটিল সম্ভাবনা হলো,
এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে ভারতের সামাজিক বুননে তার এক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ঝুঁকি যাই থাকুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত, থালাপতি বিজয় সচেতনভাবে এই ঝুঁকি নিচ্ছেন। তিনি জানেন যে রাজনীতিতে টিকে থাকতে হলে কখনো কখনো স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়। তার এই পদক্ষেপ যদি সফল হয় তবে ভারতের রাজনীতিতে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করবেন এবং তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠবেন জাতীয় রাজনীতির এক অবিসংবাদিত নেতা। আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে। কেন্দ্রীয় সরকার কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে নাকি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করবে? বিরোধী দলগুলো কি তখন বিজয়ের পাশে দাঁড়াবে নাকি নিরাপদ দূরত্ব বজায় রাখবে? আর সবচেয়ে বড় কথা, থালাপতি বিজয় কি শেষ পর্যন্ত তার এই বোমা ফাটানো ঘোষণায় অটল থাকতে পারবেন নাকি প্রচণ্ড রাজনৈতিক ও আইনি চাপের মুখে পিছু হটবেন? আপনার কি মনে হয়, বিজয়ের এই পদক্ষেপে কি সত্যি একটি ধর্মনিরপেক্ষ ভারতের জন্য সাহসী লড়াই নাকি এটি শুধুই সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করার এক চতুর রাজনৈতিক কৌশল? রাজনীতির ময়দানে যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা ঠিক তেমনই। এককালের দাপুটে নেতা আজ নিজের পাতা ফাঁদেই এমনভাবে আটকে গেছেন যেখান থেকে পালানোর সব রাস্তা একেবারে বন্ধ। যে হিন্দু ভোট ব্যাংকে খুশি করতে তিনি এক বিশাল চক্রান্তের ছক কষেছিলেন, আজ সেই হিন্দু খামারিরাই তার বিরুদ্ধে জোট বেঁধেছেন। কলকাতা হাইকোর্টে একের পর এক জনস্বার্থ মামলা আছড়ে পড়ছে তার বিরুদ্ধে। বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্রের এক নীরব মাস্টার স্ট্রোকে আজ পুরো রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে গেছে। ভারতে শুভেন্দু অধিকারী সে যখনই সেখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে মুখ্যমন্ত্রী হয়েছে, এরপর থেকে ভারতের বিভিন্ন মুসলিমদের যেই স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সেই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু করেছে। সেখানে এই শুভেন্দু অধিকারী সে মসজিদগুলোকে মন্দিরে রূপান্তরিত করার পাশাপাশি সেখানে বর্তমানে মুসলমানদের এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সরকারি ছুটি পায় সেই সরকারি ছুটিও বন্ধের ঘোষণা দিয়েছে। তো এই উগ্রবাদী শয়তানের বাচ্চারা, সন্ত্রাসীর বাচ্চারা সেখানে মুসলমানদেরকে কিভাবে দমন পীড়ন করছে এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। অথচ আজকে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও যদি বাংলাদেশে হিন্দুদের যেই ধর্মীয় অনুষ্ঠানের ছুটি রয়েছে সেই ছুটিগুলোকে বাংলাদেশে যদি এখন বাতিল করা হয় তাহলে সর্বপ্রথম দেখবেন ওপার বাংলা থেকে এই উগ্রবাদী সন্ত্রাসীর বাচ্চা এই শুভেন্দু অধিকারীদেরই সর্বপ্রথম চুলকানি শুরু হয়ে যাবে, তাদের ঘুম হারাম হয়ে যাবে। তারা মোটামুটি কথা মানে তখন ওপার বাংলায় ঘুমাবেই না, তাদের ঘুম টোটাল হারাম হয়ে যাবে। তখন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে। অথচ এই সন্ত্রাসীর বাচ্চারা এখন সেখানে বসে ক্ষমতা পেয়েই সাথে সাথে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছে। মুসলমানদের যে ধর্মীয় স্বাধীনতা সেই ধর্মীয় স্বাধীনতার উপর তারা হস্তক্ষেপ শুরু করেছে। এবং সেখানে বর্তমানে শুনেছি যে ভারতের যে ঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসা, সেই দেওবন্দ মাদ্রাসার দিকেও নাকি এই সন্ত্রাসীর বাচ্চাদের এখন চোখ গিয়েছে। এত সহজ না, মানে এখন যা ওরা শুরু করছে ওদের পতন ঘনিয়ে আসছে। গজওয়া হিন্দ খুব দ্রুত হয়তোবা নিকটে চলে আসছে। আর না হয় এই ব্রিটিশ বিরোধী আন্দোলন এই উপমহাদেশকে স্বাধীনতা রক্ষায় সবথেকে বেশি যাদের ভূমিকা দেওবন্দি, সেই দেওবন্দকে এখন তারা উচ্ছেদ করতে যাচ্ছে, দেওবন্দের দিকে তারা নজর দিছে। তো তাহলে এটা স্পষ্ট যে তাদের পতন এটা খুব শীঘ্রই সন্নিকটে ঘনিয়ে আসছে। তারা যদি এই ভুল পথে হাঁটে তাহলে এই উগ্রবাদী, হিন্দুত্ববাদী, সন্ত্রাসী বিজেপিদের পতন পৃথিবীর কেউ কোনোভাবে ঠেকাতে পারবে না। তারা ক্ষমতায় এসে মুসলমানদের গরু কোরবানি নিষিদ্ধ করেছে, গরু কেনা বেচা নিষিদ্ধ করেছে, তার মাধ্যমে তার ধর্মের লোকেরাই বিপদে পড়েছে। আবার মুসলমানদেরকে নির্যাতিত করার জন্য সেখানে মসজিদে আজান নামাজ নিষিদ্ধ করেছে, সেখানে মসজিদগুলোকে মন্দিরে রূপান্তরিত করা শুরু করেছে এবং এখন আবার সেই মাদ্রাসাগুলোর দিকে নজর দিয়েছে এবং মাদ্রাসায় যেই শিক্ষকদের যেই সরকারি একটা ভাতা প্রদান করা হতো সেটাও বন্ধ করে দিয়েছে। মানে চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।